মানুষ আমাদের কাছ থেকে, মানুষের প্রত্যাশা এখন আমাদের কাছে অনেক বেড়ে গিয়েছে। যেখানে যাচ্ছি আসছি মানুষ ঝাঁকে ঝাঁকে ঘিরে ধরছে যে নওশাদ ভাই আপনারা কিছু করুন, এই অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচান। সুতরাং আমাদের প্রতি যখন প্রত্যাশা বাড়ছে, আমাদের আমরা যারা লিডার্স আছি, দেখুন আপনারা নিচে আছেন আমরা উপরে আছি বলে ডিফারেন্স নেই আইএসএফে। হ্যাঁ, শুধু কাজের ক্ষেত্রে দায়িত্ব কম বেশি এতটুকুই। আইএসএফের নওশাদ সিদ্দিকীর যতটা অংশীদারিত্ব আছে, বিশ্বজিৎ মাইতির ততটাই অংশীদারিত্ব আছে, তাপস ব্যানার্জির অতটাই অংশীদারিত্ব আছে, এবং আপনারা যারা নিচে ওপরে বসে আছেন প্রত্যেকেরই সমান অংশীদারিত্ব আছে এই আইএসএফে। হ্যাঁ, এবার কাজটা বুঝে পাওয়ার জন্য, টাইম টু টাইম বুঝে নেওয়ার জন্য একটা একটা স্তর ভাগ করে দেওয়া আছে, এর বাইরে কিছু নয়। সর্বোপরি আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান বারবার আমাদেরকে একটা কথা বলে, এই কথাটা আমরা ভুলে গেলে চলবে না, যে আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। তো সুতরাং অধিকার চাওয়ার জন্য যে ময়দানে এসেছি, যেই প্ল্যাটফর্মে এসেছি, সেই প্ল্যাটফর্ম যদি বৈষম্যের শিকার করে আমাকে, তাহলে অধিকারটা পাবো কি করে? সেই প্ল্যাটফর্মটা এখানে কে উচ্চবর্ণের, কে পিছিয়ে বর্গের, কে দলিত, কে আদিবাসী, কে মুসলমানের ভেদাভেদ করে না। আইএসএফ একটা রাজনৈতিক দল, ঠিক কথা, সাথে সাথে একটা প্ল্যাটফর্ম। আপনি আপনার সমস্যার কথা সেখানে আপনি শেয়ার করতে পারেন, এই মঞ্চ থেকে আপনি চিৎকার করতে পারেন। তাই মানুষের প্রত্যাশা বাড়ছে, আমাদের দায়িত্ব অনেকটাই বাড়ছে। আমি একটা আজকে আপনাদের গল্প নাই, বাস্তব একটা আমি কথা আপনাদের শোনাই। আমি আজকে বারুইপাড়ার স্টেশনের ওপর দিয়ে রেলগেট পার করে ভাঙড় যাব বলে ওই রাস্তা ধরে আসছিলাম। আমি আসার রেলগেট পৌঁছানোর আগে বিশাল লাইন ছিল, জ্যাম ছিল গাড়ির। তো গাড়ি যথারীতি দাঁড় করিয়ে দিলাম। তো গাড়ি দাঁড় করে আমার দেখবেন গাড়িতে বেশি আমি এসি চালাই না, কাছে নামবেই ঘুরি, মানুষের সাথে পরিচিতি করতে আমাকে বেশি ভালো লাগে। কারণ মানুষের সাথে পরিচিতি করলে অ্যাটমসফিয়ার কি, মানুষ কি চাইছে, বা আমার কিছু যদি ভুল হয় দেখবেন মানুষ মুখের উপরে বলে দেয়। তো জিজ্ঞাসা করলাম, ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কেউ এসে সেলফি তুলছিল, কে ইঞ্জিল ভ্যানওয়ালা এসে থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন হাই হ্যালো করছিল। একজন হিন্দু ধর্মের ধর্মগুরু যাচ্ছিলেন, আমাকে দেখতে পেয়ে গিয়ে তিনি আবার দাঁড়ালেন, আমাকে বললেন, বাবু খুব ভালো কাজ করছেন, আপনি কাজ করে যাবেন। আমি ওনাকে বললাম, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যারা চলছি আমাদের উপর তো অনেক অত্যাচার চলছে, বুঝতেই পারছেন। বললো অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে, ভালো মানুষের সাথে আশীর্বাদ থাকে। দেখ, তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে প্রায় আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। অলরেডি বললো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কি হবে, বললো একটা গাড়ি পাস করলেই গেটটা তুলে দেবো। হয়তো আরক্ষণ দাঁড়াতো, দাঁড় করিয়ে রাখতো। একটা আমার সিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে হয় তৎক্ষণিক ছেড়ে দিয়েছে, সেটা বলতে পারছি না। যাক, যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি। তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালেরও কান আছে, মানে কি হবে, আমি একটু কানগুলো একটু খুলে রাখি, চোখ কান খুলে চলি। দূর থেকে কি বলছে, হাওড়া বলছে কি শিয়ালদা বলছে, একটু আমি আঁচ করে নি। তো ওই চোখ কান খুলেই যাচ্ছিলাম। যখন আমি ফুরফুরা শরীফের দিক থেকে আসছি, আমি যাচ্ছি রেল গেটের ভিতরে, রেলের পট্টিগুলো যেগুলো যাচ্ছে, লাইন যাচ্ছে, জাস্ট পার করব। সেই সময় যেহেতু আমার গাড়ি এমএলএ লেখা আছে, সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে, একজন ব্যক্তি চিৎকার করে করে বলছে, এরা বেশি জামে পড়ুক, তাহলে আমাদের দুর্দশার কথাটা বুঝতে পারবে। একবার নয়, একাধিকবার বলেছে, ঠিক আছে? তখনও পর্যন্ত আমাকে দেখেনি। আমি আপনাদের বলছি কেন, আপনি বুঝুন। তো যথারীতি পার হয়ে যাচ্ছিল, আমি তাকি, তো আমি তো ওগুলো ফলে উঠে, দাদা কেমন আছেন? তখন ওনার সাথে একজন ছিলেন, বলছে রে এইটা নয়, এটা নয় তো, এইটা নয় তো, মানে বোঝার চেষ্টা করেন। মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে, কোড আনকোড বলছি, শাসক দলের চাকরি চোরেদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক, তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে, সেটা বলতে চেয়েছে। কিন্তু যখন আমাকে দেখলো, তাহলে তার সেটা ভার্সনটা চেঞ্জ হয়ে গেল। আমাকে মানে আইএসএফ কে আমি চাই, আমাদের রাজ্য কমিটি চাই যে নওশাদ সিদ্দিকী বা তাপস ব্যানার্জি নয়,
আমাদের বুথ স্তরে যে আপনারা আছেন, নেতৃত্বরা উঠে এসেছেন, সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফ কে জাস্টিফাই করে, আইএসএফ কে ভালো বলে, আইএসএফ এর আদর্শকে তারা কুর্নিশ জানায়, সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে। আমি আপনাদের বলি, আপনাদের অনুরোধ করব, দেখুন আপনারা এত কর্মী আছেন, আপনারা যত ভালো করবেন আইএসএফ এর তত নাম হবে। আপনারা যে কাজ করবেন, ভালো কাজ করবেন, আইএসএফ এর তত নাম ছড়িয়ে পড়বে। আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফ এর নামে তখন বদনাম হবে। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে, অনিচ্ছাকৃতভাবে ভুলের 100 বার ক্ষমা আছে, সেই প্রসঙ্গে যাব না। ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের স্বজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না। সে কোনো রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সামাজিকভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে, যে কোনোভাবে মতপার্থক্য থাকতেই পারে, সে থাকবে। কিন্তু আমরা আমাদের যে ডিউটি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি, এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে, এই সমাজ ব্যবস্থা নয়। আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য স্বপ্ন দেখছি, সেই সমাজ ব্যবস্থায় আপার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছু থাকবে না। সেই বাবা সাহেব আম্বেদকরের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে। আমাদের কথার দ্বারাই, আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি কোন বিরূপ মন্তব্য করে, তা কষ্ট পেয়ে যায়, এটা আমাদেরকে ভাবতে হবে। হবে তো নাকি ভাই? না আমি নেতা হয়ে গেছি, এরকম করবেন না, আমি অনুরোধ করছি। কারণ আপনারা জানেন, এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে, আপনারা গ্রামে দেখবেন আপনাদেরকে এখন অনেকজন ভাইজান বলে ডাকে। এই আব্বাস সিদ্দিকী যাচ্ছে, এরকম বলে না? বলে কিনা বলেন, উত্তর দেন। তাহলে ভালো লাগে। অনেকে খেসা করে ডাকে, তাও আপনারা ভালোভাবে নেন। এবার বলুন, আপনাদেরকে আব্বাস সিদ্দিকী বলে ডাকছে, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, তাহলে কে বদনামের ভাগীদার হবে? আমাদের ভাইজান, পার্টির প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমরা যা করব না করব, একটা জিনিস মাথায় রাখবেন আমাদের, যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে, আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে। তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না। আর কি বলবো, সব তো আপনারা বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সব তো সে সকাল থেকে তো শুনছেন। আমি হ্যাঁ, যারা মায়েরা আছেন, আমি বলবো একটা কথা, মহিলাদের ইতিহাস, আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দুর্ভাগ্য, আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না, এটাও চরম অন্যায়। তাই মায়েদের বলবো, আমরা আইএসএফ আরো বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন। আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, অনুমতি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না। কিন্তু আপনারা মহিলারা যদি চান, বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না। তাই আজকে এখানে আসছেন, এই আমাদের সম্মিলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, কম করে একটা মহিলা আপনাদের বুথে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন। পুরুষরা তো করাবে। আচ্ছা, এখানে তো আমাদের যত জেতা মেম্বার আছে তার 80% তো আমরা মহিলা ব্রিগেড। তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে, ধর্মের কারণে, জাতির কারণে, বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের, কে কোথায় জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষের কোন প্রান্তে, সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয়। যার জ্বলন্ত উদাহরণ
পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ২৬ জন নিরীহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা, তার জবাব যখন আমার দেশ দিয়েছিল, জবাবের একাধিক মূল কাণ্ডারি ছিল, কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি, তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের থেকে উঠে এসছে। তাই সুতরাং তারাও সব পারে, তারাও পারবে, আমার অশোকনগরের মা বোনেরাও পারবে। আশা করব অশোকনগরের মানুষকে যারা 2021 সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, স্বল্প সময় ছিল, দুদিকে বাইনারি পলিটিক্স ছিল, একদিকে বিজেপি চলে আসছে, এই গল্প হচ্ছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবে, একদিকে গল্প, আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল, এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল। তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা 4 বছর 4.5 বছরের আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এই ধারণাটা আজকের দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে। কারণ আমাদের এই একটা মঞ্চ যেটা বোরখা পরে এসে তার অধিকার নিয়ে হিজাব পরে বোরখা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে, ঠিক একইভাবে শাখা সিঁদুর পরে আইএসএফ এর ছায়াতলা থেকে এখানে একসাথে পার্টি করার স্বাধীনতা আইএসএফ তাদেরকে দিয়েছে। একটা কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা, এসটি এসসি সেল আলাদা, মানে এখানে না ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে চলা দল। আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা দুটো কিন্তু আলাদা। ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনাতে আমিত্ব, আমি সবটা সর্বের সর্ব আর বাকি সবাই, এই চিন্তা ভাবনা। তো দেখবেন যে অন্য অনেক রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, তাদের দলের মধ্যে এসটি এসসি সেল আলাদা, মানে তুমি স্টেপ পিছিয়ে আছো মেন স্ট্রিম পলিটিক্স থেকে। এ মাইনরিটি সেল, সংখ্যালঘু দপ্তর, সংখ্যালঘু সেল দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাফালাফি করে, আবার ওদের কোনো ফাংশন নেই, তার থেকে বেশি ওরা লাফালাফি করে। ওদের মানে করা হয়েছে বকলমে তোরা মারামারি সেল নামটা দিয়ে, ওদেরকে করেছে কি বুথ দখল সেল নামটা দিয়ে ওদের দিয়েছে সংখ্যালঘু সেল। মানে ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে, আর কাজ ফুরিয়ে গেলে ওদেরকে সাইড লাইনে বসিয়ে রাখবে। কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে, না মেজরিটি সেল আছে, না এসটি সেল, না ওবিসি সেল, না অন্য কোনো সেল, এই ধরনের আমরা সেল রাখিনি। কাজের ব্যাপ্তির জন্য আমরা, কাজের দ্রুততার জন্য আমরা শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি। স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি, স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছি। আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি। কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায়, এসটি এসসি মাইনরিটি সেল বলে কোনো সেল আমাদের পার্টিতে রাখেনি। এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তো হ্যাঁ, অবশ্যই যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল, আমরাই পশ্চিম বাংলার পার্টি, একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম। ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম, আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না, কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন দিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের জন্য দাবি আমরা কলকাতার রাজপথে প্রথম তুলেছি। আমরা সেই পার্টি, আমরা এই পার্টি। সুতরাং এই পার্টি আমাদের 4 বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি, বলতে লাগছে না। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পার্টি, আমার পার্টি, তারা ভাবতে শুরু করেছে। শুধু আপনাদের কি করতে হবে, ফুল বাগানে ভর্তি হয়েছে, এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে। আছে ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা কি করবেন, সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে। গাঁথাই বলে তো, না কি গো, মালা পরাতে, মালা তৈরি করলে ফুল গালাতাই বলে তো, ওই তো সুতো দিয়ে গাঁথতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে, পারবেন তো ভাই? এর উপরে যারা আছেন হবে তো নাকি?